হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার ফিরে এসেছি একটা নতুন আলোচনায় বাংলার ইতিহাস নিয়ে। বাংলার ইতিহাসটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: প্রাচীন ভারতের বাংলা, মধ্যযুগের বাংলা এবং আধুনিক যুগের বাংলা। তিনটে পার্টে আমরা ভাগ করতে পারি। আমরা আজকের আলোচনায় নিয়ে আসব মধ্যযুগের বাংলা এবং আধুনিক যুগের বাংলা। দেখো কি কি ঘটনা ঘটেছিল সেখানে। মেডিয়েভাল বেঙ্গল, তোমরা জানো ইতিহাসকে তিনটে যুগ আমরা হিস্ট্রিতে দেখতে পাই। একটা হলো এনশিয়েন্ট, বাংলায় বলে প্রাচীন; মেডিয়েভাল, যেটাকে বাংলায় বলে মধ্যযুগ বা মুসলিমদের যুগ; আর মডার্ন বেঙ্গল, মডার্ন পিরিয়ড, মানে হচ্ছে আধুনিক যুগ। এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি কি না, মেডিয়েভাল বেঙ্গলের মধ্যে বা মধ্যযুগের বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করেছিল দুটো ডাইনেস্টি। একটা দেখো নাম্বার ওয়ানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, ইলিয়াস শাহী ডাইনেস্টি, এবং নাম্বার টুতে রয়েছে আর একটা ডাইনেস্টি, হুসেন শাহী ডাইনেস্টি। ইলিয়াস শাহী ডাইনেস্টি এবং হুসেন শাহী ডাইনেস্টি, এই দুটো ডাইনেস্টি বাংলার ইতিহাসকে, মধ্যযুগের বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করলো। এই ইলিয়াস শাহী ডাইনেস্টি এবং হুসেন শাহী ডাইনেস্টি। নেক্সট দেখো মডার্ন বেঙ্গল, অর্থাৎ আধুনিক যুগে বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করেছিল অনেক ঘটনা। তার মধ্যে একটা অন্যতম ঘটনা হলো দ্য রুলস অফ দ্য নবাবস অফ বেঙ্গল। বাংলার নবাবরা যে শাসনটা করেছিল বাংলার ইতিহাসে, তোমরা জানো নবাবী শাসন। আর এই নবাবী শাসন বললেই আমাদের সামনে ভেসে ওঠে মুর্শিদাবাদের কথা। সেই মুর্শিদাবাদের নবাবরা, সেই বাংলার নবাবরা বাংলার ইতিহাসকে ভীষণভাবে সমৃদ্ধ করেছিল সমস্ত দিক থেকে। আমরা আজকের এই ক্লাসে দেখব এই ইলিয়াস শাহী হুসেন শাহী ডাইনেস্টির একেবারে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটেছিল, বা একদম বিখ্যাত যারা সুলতান রাজত্ব করেছিলেন এই সব দুটো ডাইনেস্টিতে। মডার্ন বেঙ্গলে আমরা দেখব, বা আধুনিক যুগের বাংলার ইতিহাসে আমরা দেখব নবাবস অফ বেঙ্গল, বাংলার নবাবরা কিভাবে রুল করলেন, তাদের রাজত্বকালে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, সেগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। চলো আমরা যাই আমাদের আলোচনায়। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, ফার্স্ট আমরা যেটা আসব সেটা হচ্ছে ইলিয়াস শাহী ডাইনেস্টি। ইলিয়াস শাহী ডাইনেস্টি বাংলাতে যে সুলতানদের রাজত্বকালে বা মধ্যযুগে বাংলার ইতিহাসে যে ডাইনেস্টিগুলো বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করেছিল, তার মধ্যে একটা অন্যতম ডাইনেস্টি হলো ইলিয়াস শাহী ডাইনেস্টি। এই ইলিয়াস শাহী ডাইনেস্টির ফাউন্ডারকে, নামটা দেখো লেখা আছে পরিষ্কার, শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ, এই ইলিয়াস শাহের নামেই ডাইনেস্টির নামকরণ করা হয়েছে ইলিয়াস শাহী ডাইনেস্টি, বা নামকরণ হয়েছিল ইলিয়াস শাহী ডাইনেস্টি। এখন প্রশ্ন হচ্ছে, এই ইলিয়াস শাহী ডাইনেস্টি বাংলার কোন অঞ্চলটায় শাসন করেছিল? বাংলার পান্ডুয়া, গৌড়, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাই ছিল এদের রুলিং এরিয়া, ইলিয়াস শাহী ডাইনেস্টির রুলিং এরিয়া। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়? মালদা এবং তার যে সারাউন্ডিংস, এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি ইলিয়াস শাহী ডাইনেস্টি রুল করেছিল। এই ইলিয়াস শাহী ডাইনেস্টি যখন বাংলায় রুল করতে শুরু করলো, তখন দিল্লিতে রুল করছেন আমাদের খুব পরিচিত একজন সুলতান, আমরা সবাই এর নাম শুনেছি, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক তখন দিল্লিতে রুল করছেন। এবং মোহাম্মদ বিন তুগলক, তোমরা জানো, যাকে ম্যাড কিং বা পাগলা রাজা বলা হয়, সেই মোহাম্মদ বিন তুগলক তখন দিল্লির মসনদে রয়েছেন। এবং এই শামসুদ্দিন ইলিয়াস শাহ, এই শামসুদ্দিন ইলিয়াস শাহ যে একদিন এই সুলতানদের আন্ডারে কাজ করত, সেই এই মোহাম্মদ বিন তুগলকের অধীনতা ছিন্ন করে বাংলার বুকে একটা স্বাধীন মুসলিম রাজবংশ প্রতিষ্ঠা করলো, যার নাম হলো ইলিয়াস শাহী ডাইনেস্টি। তার মানে ইলিয়াস শাহী ডাইনেস্টি যখন ফাউন্ডেশন হলো, তখন এই ডাইনেস্টির তখন দিল্লিতে রুল করছে কে? এই মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা সবাই ম্যাড কিং বা পাগলা রাজা বলে জানি। এই ডাইনেস্টির, ইলিয়াস শাহী ডাইনেস্টির আরো যে ইম্পর্টেন্ট রুলার যারা রয়েছেন, তাদের মধ্যে একজন রয়েছেন সিকান্দার শাহ। অনেক সুলতান রুল করেছিলেন এই রাজবংশে, কিন্তু যারা এই
রাজবংশের ইতিহাসকে উন্নতির চরম শিখরে বা যারা এই রাজবংশের ইতিহাসকে বিখ্যাত করেছিলেন তাদের মধ্যে একজন হলেন সিকান্দার শাহ। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলার ওয়াজ সিকান্দার শাহ। এই সিকান্দার শাহ কেন ইম্পর্টেন্ট বাংলার ইতিহাসে? তার কারণ এই সিকান্দার শাহ তৈরি করেছিলেন একটা মসজিদ, যেটা শুধু বাংলার নয়, সারা ভারতবর্ষের একটা বিখ্যাত মসজিদ, সেটা হচ্ছে আদিনা মস্ক বা আদিনা মসজিদ পান্ডুয়াতে তৈরি করলেন। এই আদিনা মসজিদে আমরা দেখতে পাচ্ছি এটা এমন একটা আর্কিটেকচারাল স্টাইল, যে স্টাইলে ইসলামিক আর্কিটেকচারের সঙ্গে মিক্স হয়েছিল একেবারে যাকে আমরা বলতে পারি ইন্ডিয়ান স্টাইল, বা খুব স্পেসিফিক্যালি আমরা বলতে পারি বাংলায় যে স্থাপত্য রীতি প্রচলিত ছিল সেই স্থাপত্য রীতিকে তিনি মিশিয়ে দিয়েছিলেন ইসলামিক আর্কিটেকচারাল স্টাইলের সঙ্গে। তার মানে এটা একটা মিক্স স্টাইল আমরা দেখতে পাচ্ছি, ইন্দো পার্সিয়ান স্টাইল। ইন্দো পার্সিয়ান স্টাইলের প্রচুর এক্সাম্পল আমরা পেয়েছি ইন্ডিয়ান হিস্ট্রিতে, অনেক আর্কিটেকচারে, তার মধ্যে বাংলার আদিনা মস্ক হচ্ছে অন্যতম। আর একটা ঘটনা, যে ঘটনাটার জন্য ইলিয়াস শাহী ডাইনেস্টি বিখ্যাত হয়ে আছে, এই ইলিয়াস শাহী ডাইনেস্টির রাজত্বকালের একটা নাটকীয় ঘটনা আমরা বলতে পারি। ইতিহাসে আমরা এমন কিছু ঘটনা দেখি যেখানে আমরা এমন কিছু রাজবংশের ইতিহাস দেখেছি যেখানে মানে এমন সব ঘটনা ঘটেছে যেগুলো মানে নাটক তৈরি করেছে বাংলার ইতিহাসে। এরকমই একটা নাটকীয় ঘটনা আমরা দেখতে পেলাম ইলিয়াস শাহী ডাইনেস্টির রাজত্বকালে হলো। কি সেই নাটকীয় ঘটনা? রাজা গণেশ, দেখো, রাজা গণেশ বলে একজন হিন্দু জমিদার, রাজা গণেশ নামে একজন হিন্দু জমিদার এই ইলিয়াস শাহী রুলারদের হাত থেকে ক্ষমতা নিয়ে নিল। এতটাই সে শক্তিশালী হয়ে উঠেছিল। এই গণেশ ইনি কোথাকার জমিদার ছিলেন? দিনাজপুর বলে যে অঞ্চলটাকে আমরা জানি, দিনাজপুর, এই দিনাজপুরের ভাতুরিয়া বলে একটা জায়গা ছিল, ভাতুরিয়া, এই ভাতুরিয়ার জমিদার ছিলেন এই গণেশ। গণেশ নিজের ক্ষমতাকে একটা এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন যে তিনি একসময় আমরা দেখতে পেলাম তিনি এই ইলিয়াস শাহী ডাইনেস্টির হাত থেকে ক্ষমতা নিয়ে একটা হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন বাংলার বুকে, রাজা গণেশ। এই গণেশের ছেলে ছিল যদু, গণেশের ছেলে ছিল যদু। এই যদু আবার ইসলামে কনভার্ট হয়েছিলেন, করে তিনি আবার কিছুদিন রুল করেছিলেন। এই যদুর নাম নিয়েছিলেন জালালউদ্দিন। গণেশের ছেলে ইসলামে কনভার্ট হয়েছিলেন, হয়ে তিনি আবার কিছুদিন রাজত্ব করেছিলেন ইলিয়াস শাহী ডাইনেস্টিতে। আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো যে ইলিয়াস শাহী ডাইনেস্টি যদিও আবার এই গণেশ বা তার ছেলের হাত থেকে ক্ষমতা নিয়েছিল, নিয়ে আবার তারা ইলিয়াস শাহী ডাইনেস্টির গোড়াপত্তন করেছিল। এই যে নাটক, এই যে একটা ঘটনা, এই ঘটনাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ইলিয়াস শাহী ডাইনেস্টির রাজবংশের রাজত্বকালে। আমরা আরেকজন ইম্পর্টেন্ট রুলারের নাম পাচ্ছি, তিনি হলেন রুকনুদ্দিন বারবাক শাহ। রুকনুদ্দিন বারবাক শাহ, এই রুকনুদ্দিন বারবাক শাহের রাজত্বকাল ইম্পর্টেন্ট মেনলি সংস্কৃতি বা কালচারাল ডেভেলপমেন্টের জন্য, সংস্কৃতির সমৃদ্ধির জন্য বিখ্যাত হয়ে আছে রুকনুদ্দিন বারবাক শাহের রাজত্বকাল। বিশেষ করে সাহিত্য, বাংলা সাহিত্যের একটা অভূতপূর্ব উন্নতি আমরা দেখতে পাচ্ছি রুকনুদ্দিন বারবাক শাহের রাজত্বকালে। মানে একজন মুসলিম শাসক হয়েও তিনি কিভাবে একটা হিন্দু সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করছেন তার দৃষ্টান্ত আমরা পাচ্ছি রুকনুদ্দিন বারবাক শাহের রাজত্বকালে। আমরা দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি রুকনুদ্দিন বারবাক শাহের রাজত্বকালে আবির্ভূত হলেন একজন বিখ্যাত সাহিত্যিক মালাধর বোস। মালাধর বোস বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। এই মালাধর বোস রুকনুদ্দিন বারবাক শাহের রাজসভায় বা রুকনুদ্দিন বারবাক শাহের সমকক্ষ মানে সমকালীন মানুষ ছিলেন আমরা বলতে পারি। এই মালাধর বোস বিখ্যাত হয়ে আছেন যে বইটার জন্য, সেটা হলো শ্রীকৃষ্ণ বিজয় কাব্য। এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্য লিখে তিনি বিখ্যাত হয়েছিলেন এই ইলিয়াস শাহী ডাইনেস্টির রাজত্বকালে। সুতরাং আমরা যে ইলিয়াস শাহী ডাইনেস্টির রাজত্বকাল পড়লাম,
এই ইলিয়াস শাহী ডাইনেস্টির রাজত্বকালে আমরা তাহলে দেখলাম পলিটিক্যাল ডেভেলপমেন্ট যেমন হয়েছে, তার থেকে বোধহয় বেশি ডেভেলপমেন্ট হয়েছে কালচারাল ডেভেলপমেন্ট। শুধু কালচারাল ডেভেলপমেন্ট মানে এটা নয় যে ইসলামিক সংস্কৃতির ডেভেলপমেন্ট হয়েছে, তা নয়। মেনলি আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্য, বাংলা শিল্প, বাংলা চিত্রকলা, এই সবের একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট হয়েছিল ইলিয়াস শাহী ডাইনেস্টির রাজত্বকালে। তাহলে আমরা বলতে পারি এই ডাইনেস্টিটা এমন একটা ডাইনেস্টি, সেটা খালি যে ডাইনেস্টি শুধু ইসলামিক সংস্কৃতিকে প্রমোট করেনি, তার সঙ্গে প্রমোট করেছিল আমাদের হিন্দু সংস্কৃতিকে, বিশেষ করে আমাদের বাংলা সাহিত্যকে। ইলিয়াস শাহী ডাইনেস্টির পর আমরা বলেছিলাম আর একটা ডাইনেস্টির কথা, যে ডাইনেস্টি, দেখো, যে ডাইনেস্টি বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করেছিল, ডাইনেস্টির নাম তোমরা দেখতে পাচ্ছ হুসেন শাহী ডাইনেস্টি। এটা আর একটা ডাইনেস্টি সুলতানি যুগে তৈরি হলো ভারতবর্ষে। ফাউন্ডার কে ছিলেন? একই জায়গায় রুল করলো, পান্ডুয়া, এই গৌড়, এই যে মালদা অঞ্চলটায়, হুসেন শাহী ডাইনেস্টি। দেখো এখানেও ঠিক ইলিয়াস শাহী ডাইনেস্টির মতো যিনি ফাউন্ডার, তার নামে ডাইনেস্টির নামকরণ হচ্ছে। দেখো ফাউন্ডার কে? আলাউদ্দিন হুসেন শাহ। ফাউন্ডার আলাউদ্দিন হুসেন শাহ। এই হুসেন শাহের নামেই এই ডাইনেস্টির ফাউন্ডেশন হচ্ছে, সেটা হচ্ছে হুসেন শাহী ডাইনেস্টি। এই যে আলাউদ্দিন হুসেন শাহ, ইনি আরেকজন বিখ্যাত রুলার বাংলার ইতিহাসে, এবং এই আলাউদ্দিন হুসেন শাহকে কম্পেয়ার করা হচ্ছে কার সঙ্গে? মুঘল সম্রাট আকবরের সঙ্গে। আকবর যেমন লিবারেল মাইন্ডেড ছিলেন, যেমন উদার ছিলেন, যেমন প্রগতিশীল শাসক ছিলেন, আমরা আলাউদ্দিন হুসেন শাহের কাজকর্মের মধ্যেও আমরা দেখতে পেয়েছি সেই উদারতা, সেই প্রগতিশীলতা। এবং সেই জন্যই এই আলাউদ্দিন হুসেন শাহকে হিস্টোরিয়ানরা কি করেছেন না মুঘল রুলার এর সঙ্গে তুলনা করেছেন, কম্পেয়ার করেছেন আকবরের সঙ্গে। এবং এই যে মুঘল সম্রাট আকবর, এই আকবরের সঙ্গে তুলনীয় হয়েছেন কিন্তু আরো অনেক রুলার। আকবরের সঙ্গে আর কে কে তুলনীয় হয়েছেন? আকবরের সঙ্গে তুলনীয় হয়েছেন কাশ্মীরের জয়নুল আবেদিন। কাশ্মীরের জয়নুল আবেদিন বলে একজন, তিনিও এই আকবরের সঙ্গে কম্পেয়ার্ড হয়েছেন। তাকে বলা হয় আকবর অফ কাশ্মীর। আকবর অফ কাশ্মীর তাহলে কে? জয়নুল আবেদিন। আরেকজন সুলতানের কথা আমরা বলতে পারি, আরেকজন বিখ্যাত সুলতানের কথা আমরা বলতে পারি, যিনিও আকবরের সঙ্গে কম্পেয়ার্ড হয়েছেন, তিনি হলেন ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর। সুতরাং এই আলাউদ্দিন হুসেন শাহ, একে বাংলার আকবর আখ্যায় ভূষিত করা হয়েছে, আকবর অফ বেঙ্গল। তাহলে হুসেন শাহ কোথাকার আকবর? বাংলার আকবর, আকবর অফ বেঙ্গল। আলাউদ্দিন হুসেন শাহের রাজত্বকালের আর একটা বড় ঘটনা, আমরা সবাই যার নাম শুনেছি, বাংলার ইতিহাসে বা বাংলার বুকে যিনি বৈষ্ণব ধর্মের স্রোত এনেছিলেন, বৈষ্ণব ধর্মের ঢেউ তুলেছিলেন, তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্যদেবের আবির্ভাব আলাউদ্দিন হুসেন শাহের রাজত্বকালে, একটা বিশাল বড় ঘটনা। তোমরা জানো বাংলার ধর্মের ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছিল চৈতন্যদেব। বৈষ্ণব ধর্ম প্রচার করে তিনি বাংলার ধর্ম সংস্কৃতিকে টোটালি পরিবর্তন করে দিয়েছিলেন। এবং এই চৈতন্যদেবকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল আমাদের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, অমূল্য সব বই এই চৈতন্যদেবকে নিয়েই তৈরি হয়েছিল। সেই বিখ্যাত মানুষ চৈতন্য মহাপ্রভু, যার আসল নাম বিশ্বম্ভর মিশ্র। বিশ্বম্ভর মিশ্র নবদ্বীপে জন্মেছিলেন, তোমরা সবাই জানো। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে যার জন্ম, বিশ্বম্ভর মিশ্র, তিনি আমাদের কাছে পরিচিত হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু নামে। এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তাহলে কার রাজত্বকালে? হুসেন শাহের রাজত্বকালে। ওকে, নেক্সট আমরা দেখব এই সময় আর কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো আলাউদ্দিন হুসেন শাহের রাজত্বকালে। মহাভারত, আমাদের
ভারতবর্ষের যে দুটো এপিক রামায়ণ এবং মহাভারত, সেই মহাভারতকে বাংলায় অনুবাদ করা হয়েছিল এই সময়। বুঝতে পারছো কত বড় একটা ইম্পর্টেন্ট সাহিত্যের ডেভেলপমেন্ট হলো এই সময়। মহাভারতকে বাংলায় অনুবাদ করা হলো, সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করা হলো। কে অনুবাদ করলেন? যিনি করলেন তার নাম কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর বলে সেই সময়কার একজন বিখ্যাত কবি, তিনি মহাভারতকে অনুবাদ করলেন বাংলায়। ঠিক আছে, এই যে মহাভারতের অনুবাদ, এই অনুবাদটা হয়েছিল যার নির্দেশে, যিনি এটাকে অনুবাদ করার নির্দেশ দিয়েছিলেন তিনি ছিলেন এই হুসেন শাহের সেনাপতি, আলাউদ্দিন হুসেন শাহের সেনাপতি পরাগল খান। আলাউদ্দিন হুসেন শাহের সেনাপতি পরাগল খানের নির্দেশেই এটা অনুবাদ হয়েছিল, মহাভারত অনুবাদ হয়েছিল বাংলায়। ঠিক আছে, সুতরাং মহাভারতের অনুবাদও এই সময়। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো মানে কত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে এই হুসেন শাহী ডাইনেস্টির রাজত্বকালে, যেগুলো শুধু বাংলার ইতিহাসকে নয় ভারতের ইতিহাসকেও প্রভাবিত করছে। তাহলে দেখো আজকে যে আমরা বাংলার ইতিহাস পড়ছি, আমরা যে আজকে বাংলাকে নিয়ে অহংকার করি, বাংলাকে নিয়ে গর্ব করি, তার কারণ কি? তার কারণ হচ্ছে এইগুলো। এবং এইসব সুলতানরা মুসলিম হলে কি হবে, তারা কিন্তু প্রতি মুহূর্তে হিন্দু সাহিত্যকে, হিন্দু সংস্কৃতিকে কি করেছে? পৃষ্ঠপোষকতা দিয়েছে। এটাই বাংলার সবচেয়ে বড় অবদান, তার ধর্মীয় উদারতা। এই ডাইনেস্টির আরেকজন ইম্পর্টেন্ট রুলারের নামে আমরা আসবো, তিনি হলেন নসরত শাহ। নসরত শাহ আরেকজন ইম্পর্টেন্ট রুলার এই ডাইনেস্টির। নসরত শাহের রাজত্বকালে দুটো ইম্পর্টেন্ট ঘটনা আমাদের জেনে রাখতে হবে। নসরত শাহের রাজত্বকালের একটা ঘটনা আমরা এখানে দেখেছি, সেটা হলো ব্যাটেল অফ ঘরঘরা। বাবরের নাম আমরা জানি সবাই, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এই যে যুদ্ধটা 1529-এ হয়েছিল, ব্যাটেল অফ ঘরঘরা, এই যুদ্ধটা হয়েছিল নসরত শাহের সঙ্গে বাবরের। এখানে আরো অন্যান্য রুলাররা ছিলেন, কিন্তু নসরত শাহ ছিলেন এই যুদ্ধে বাবরের এগেনস্টে। বাবর হারিয়ে দিয়েছিল। ঘরঘরার যুদ্ধ 1529, 1529 এই ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। আর এই ব্যাটেল অফ ঘরঘরার সঙ্গে আরেকটা জিনিস নসরত শাহের রাজত্বকালে আমাদের মনে রাখতে হবে, সেটা হলো এই যে চৈতন্য মহাপ্রভু, যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল আলাউদ্দিন হুসেন শাহের রাজত্বকালে, সেই চৈতন্য মহাপ্রভুর মৃত্যু ঘটল পুরীতে। কার রাজত্বকালে? নসরত শাহের রাজত্বকালে। নসরত শাহের রাজত্বকালে তার মৃত্যু, আলাউদ্দিন হুসেন শাহের রাজত্বকালে তার আবির্ভাব। সুতরাং নসরত শাহের রাজত্বকালে আমরা দুটো ঘটনা আমাদের মনে রাখতে হবে, একটা বাবরের সঙ্গে ঘরঘরার যুদ্ধ, আর একটা চৈতন্য মহাপ্রভু বা চৈতন্য দেবের তিরোভাব বা মৃত্যু। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলিয়াস শাহী এবং হুসেন শাহী ডাইনেস্টি কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করলো ভারতবর্ষের ইতিহাসে তথা বাংলার ইতিহাসে। বাংলার সংস্কৃতি, বাংলার রাজনীতি, বাংলার রীতিনীতি এবং সবচেয়ে বড় কথা এই যে হিন্দু মুসলিমের একটা সম্প্রীতি,